2023 প্রস্তুতিতে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইভিএস এর একটা খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট। এখানে টোটাল 30টা প্রশ্ন থাকবে এবং তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা কমপ্লিট করো এবং তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকের কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা রেগুলার দেখতেই থাকো যে আমাদের ক্লাসের যে মক টেস্টগুলো হয় খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো খুবই সুন্দর হয়, এক্সাম ওরিয়েন্টেড। তো আজকের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, প্রত্যেকে চলো পার্টিসিপেট করো এবং প্রত্যেকে আনসার করো। দেখো চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো, প্রত্যেকে আনসার করো। দেখো বলা হয়েছে প্রথম কোশ্চেনে ভূতাপমাত্রা বৃদ্ধির কারণ কি, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? গ্রিন হাউস গ্যাস, ওজোন স্তরের ক্ষয়, পেট্রোলের ধোঁয়া, আর কোনোটাই নয়। বলে ফেলো কী হবে আনসার, প্রত্যেকে আনসার করো। কী হবে? যে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। অপশন নাম্বার এ, ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা কিন্তু ভালো করে তোমরা পড়ে রাখবে, ঠিক আছে? এই গ্রিন হাউস রিলেটেড পুরো টপিকটা ভালো করে পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের ওপরে পুরো ক্লাস আমি করে দিয়েছি ডিটেলস এবং এমসিকিউ, আনসার করো। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত হবে? 78, 80, 90 এবং 56.7। তাহলে আনসার কী হবে প্রত্যেকে করো, একদম কারেক্ট। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, 78%। তাহলে আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে কতটা? 78%, অপশন নাম্বার এ। ওকে চলো নেক্সট কোশ্চেন আনসার করো। পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কবে হয়েছিল? পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কবে হয়েছিল বা কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে, নিউ ইয়র্কে, স্টকহোম এবং বেজিং। আনসার করো প্রত্যেকে, তিনেরটা আনসার করো। কী হবে? পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কবে হয়েছিল? একদম কারেক্ট। সঠিক আনসার অপশন নাম্বার সি, স্টকহোম। ক্লিয়ার? অপশন নাম্বার এ হবে আনসার, অপশন নাম্বার সি, স্টকহোমে। তাহলে স্টকহোমে কিন্তু পরিবেশ নিয়ে প্রথম কিন্তু আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বরে আনসার করো। জীববৈচিত্র্যের অর্থ কী? জীববৈচিত্র্য বলতে বা বায়োডাইভার্সিটি বলতে কী বোঝায়? বিভিন্ন প্রকারের প্রাণী, বিভিন্ন প্রকার উদ্ভিদ, বিভিন্ন প্রকার জীবাণু আর বিভিন্ন প্রকার জীব। আনসার করো কী হবে আনসার চারেরটা? জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কী বোঝায়? একদম কারেক্ট, প্রত্যেকে সঠিক। অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের জীব, একে কী বলছে? জীববৈচিত্র্য বলছে। অপশন নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেন, প্রত্যেকে আনসার করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। বলছে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত? নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন এবং মিথেন। বলে ফেলো কী হবে আনসার পাঁচেরটা? একদম কারেক্ট, একদম সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার ডি, মিথেন। তাহলে মিথেনকে কিন্তু কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস বলা হয়। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনটি? গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন, হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ওকে, ওজোনকেও কিন্তু অনেক সময় গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে সেটাকে না, যেটা ট্রপোস্ফিয়ারে থাকে সেটাকে বলা হয় ওজোন। ওজোন নামে একটা গ্যাস থাকে যেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে ধরা হয়। কিন্তু যেহেতু এখানে মানে সিঙ্গেল অপশানকে আনসার নিতে হবে, তাই অবশ্যই তোমরা মিথেনকে শুধু আনসার করবে। মিথেনটা হবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, মিথেন হবে এখানে কারেক্ট আনসার। এটাকে ন্যাচারাল গ্যাসও বলা হয়। চলো নেক্সট কোশ্চেন 6 নাম্বার। পানীয় জলের প্রধান বিষ কোনটি? পানীয় জলের প্রধান বিষ হলো নাইট্রেট, আর্সেনিক, ক্লোরাইড এবং ফসফেট। কী হবে আনসার? তাহলে পানীয় জলের সবথেকে প্রধান বিষ কোনটি বা পানীয় জলের সবথেকে ক্ষতিকারক পদার্থ কোনটি? একদম কারেক্ট, প্রত্যেকে সঠিক। অপশন নাম্বার বি, আর্সেনিক। তাহলে আর্সেনিক হচ্ছে পানীয় জলের প্রধান বিষ। নেক্সট কোশ্চেন, খনিজ সম্পদ বলা হয় কাকে? নবীনকরণযোগ্য, অনবীনকরণযোগ্য, চক্রাকার এবং পরিবর্তক। 7 নম্বরটা আনসার করো, 7 নম্বরে আনসার করো প্রত্যেকে। খনিজ সম্পদ কাকে বলা হয়? দেখো সাধারণত খনিজ সম্পদ বলা হয় যেগুলোকে অনবীনকরণযোগ্য, অর্থাৎ যেগুলো আমরা মাটির তলা থেকে পাই, যেমন কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, ঠিক আছে? এগুলো হচ্ছে সমস্ত কিছু খনিজ সম্পদ। যেমন লোহা একটা খনিজ সম্পদ, কিন্তু সূর্যের আলো খনিজ সম্পদ না, সূর্যের আলো খনিজ সম্পদ না, উদ্ভিদ খনিজ সম্পদ না, কারণ এগুলো নবীনকরণযোগ্য। অর্থাৎ যেগুলো নবীনকরণযোগ্য নয় সেগুলোকে বলছে খনিজ সম্পদ, অর্থাৎ যেগুলো ব্যবহার করলে একসময় ফুরিয়ে যাবে বা শেষ হয়ে যাবে সেগুলোকে আমরা বলবো খনিজ সম্পদ। অপশন নাম্বার বি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আনসার করো। কোন প্রকার দূষণ টাইফয়েডের জন্য দায়ী? অর্থাৎ টাইফয়েড যে একটা রোগ বা একটা জ্বর, সেটা কিসের জন্য দায়ী? বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ এবং আলোক দূষণ। আনসার করো প্রত্যেকে। তাহলে টাইফয়েডের জন্য কোনটি দায়ী? 8 নম্বরটা আনসার করো, প্রত্যেকে আনসার করবে।
একদম। তাহলে টাইফয়েড হয়ে থাকে কিসের কারণে? অপশন নাম্বার বি, জলদূষণের কারণে। তাহলে অপশন নাম্বার বি হবে প্রশ্নের কারেক্ট আনসার, জলদূষণ। তাহলে টাইফয়েডের জন্য দায়ী হচ্ছে জলদূষণ, অপশন নাম্বার বি। এখান থেকে আরও কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে বলে দিই, একটু মাথায় রাখো যে টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর এর ব্যাকটেরিয়া ঘটিত যে জীবাণুটা রয়েছে সেই জীবাণুটার নাম হচ্ছে কি টাইফয়েড, হচ্ছে কি সালমোনেলা টাইফি। ঠিক আছে, এর যে জীবাণুটার নাম মাথায় রাখো, সালমোনেলা টাইফি। আর এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্বর হয়, যারা এই রোগে ভোগে তাদের কিন্তু প্রচুর পরিমাণে জ্বর দেখা যায়। ওকে, তাহলে টাইফয়েড হচ্ছে একটা জলবাহিত রোগ, আর এটা ব্যাকটেরিয়া বাহিত রোগ, আর একটা হচ্ছে কি এর যে ব্যাকটেরিয়ার নাম সেটা হচ্ছে সালমোনেলা টাইফি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো। নেক্সট 9 নম্বর কোশ্চেন, গোবর গ্যাসের প্রধান উপাদানের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক আনসার করো। গোবর গ্যাসের প্রধান উপাদানের নাম কি? মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। কী হবে আনসার? গোবর গ্যাসের প্রধান উপাদানের নাম কি হবে? মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। তাহলে সঠিক আনসার কী হবে? মিথেন। তাহলে মিথেন হচ্ছে গোবর গ্যাসের প্রধান উপাদান। আর মিথেনকে কি বলে? ন্যাচারাল গ্যাস বলা হয় বা প্রাকৃতিক গ্যাস বলা হয়। এটা কিন্তু ধানের জমিতেও পাওয়া যায় বা পচা নর্দমাতেও এই গ্যাসটিকে পাওয়া যায়। এটাকে মার্কস গ্যাসও বলে। এটাকে কি বলা হয়? মার্কস গ্যাসও বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 11 নম্বর কোশ্চেন, নিচের কোন রোগটি জলবাহিত? তাহলে জলবাহিত রোগ কোনটি? মাম্পস, যক্ষা, পোলিও এবং ক্যান্সার। আনসার করো প্রত্যেকে। 10 নম্বরটা আনসার করো। কী হবে? নিচের কোনটি জলবাহিত রোগ? একদম কারেক্ট। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, পোলিও। তাহলে পোলিও হচ্ছে জলবাহিত রোগ। তোমাদের একটা ক্লাসে আমি পুরো এই রোগ সম্পর্কে একটা ডিটেলসে ক্লাস করিয়ে দেবো, তাহলে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট ক্লাসে তোমাদেরকে রোগ সম্পর্কিত একটা ক্লাস করবো, তাহলে পুরো জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 10এরটা আনসার হলো কি? পোলিও, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। বলছে নাইট্রাইট লবণ থেকে আণবিক নাইট্রোজেনে পরিণত করাকে কি বলছে? তাহলে নাইট্রেট লবণ থেকে আণবিক নাইট্রোজেনে পরিণত করাকে কি বলছে? নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন আর সালফোনেশন। আনসার করো 11টা। কী হবে অ্যান্সার? একদম কারেক্ট। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, ডিনাইট্রিফিকেশান। তো ডিনাইট্রিফিকেশানের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোর নাম কিন্তু আমি পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম, বা তোমাদের ক্লাসে আমি যারা পেড ক্লাসে আছো তাদেরকে পুরো পিডিএফ প্রোভাইড করা হয়েছে। ডিনাইট্রিফিকেশান বলা হয়, অর্থাৎ নাইট্রেট লবণ থেকে যখন নাইট্রোজেন গ্যাসে পরিণত করা হবে তখন তাকে বলছে নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান। আর যখন নাইট্রোজেন থেকে নাইট্রাইট লবণে পরিণত করা হবে তাকে বলছে নাইট্রিফিকেশান। নাইট্রোজেন গ্যাস থেকে যখন লবণ করা হবে তখন বলবো নাইট্রিফিকেশান, আর লবণ থেকে যখন গ্যাস করা হবে তখন আমরা বলবো ডিনাইট্রিফিকেশান। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন 12 নম্বর, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, হরিয়ানা। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? অপশন নাম্বার বি, কেরালা। তাহলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? অপশন নাম্বার বি, কেরালাতে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর স্থলভাগকে কী বলা হয়? পৃথিবীর স্থলভাগকে কী বলা হয়? বায়োস্ফিয়ার, লিথোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। আনসার করো। কী হবে আনসার? একদম কারেক্ট, প্রত্যেকের সঠিক, একদম সঠিক। অপশন নাম্বার বি, লিথোস্ফিয়ার। তাহলে পৃথিবীর স্থলভাগকে কী বলা হয়? লিথোস্ফিয়ার বলা হয়। ওকে, অপশন নাম্বার বি। 14 নম্বর কোশ্চেন আনসার করো এবার। পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তরটির নাম কি? অর্থাৎ পৃথিবীর স্তরটি, যদি আমরা এইভাবে একটা পৃথিবীর ছবি আঁকি তাহলে দেখতে পাবো ওপরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ, তারপর গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, আর এইখানে যেটা রয়েছে এটাকে কি বলা হয়? এই যেটাকে বলা হয়, কী বলা হয় বলে ফেলো। 14টা আনসার করো। কোর, কাস্ট, ম্যান্টেল এবং সিয়াল। কী হবে আনসার? একদম কারেক্ট। সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ, কোর। কোর মানে কি? কেন্দ্র। তাহলে এইটা বলা হয় কি? পৃথিবীর কেন্দ্র, অপশন নাম্বার এ। আর এই ওপরের অংশটিকে কী বলা হয়? ক্রাস্ট বলা হয়। ওপরের অংশটিকে কী বলা হয়? ক্রাস্ট বলা হয়। তো সঠিক আনসার অপশন নাম্বার এ। নেক্সট 15 নম্বর কোশ্চেন, ধোঁয়াশা কি? ধোঁয়াশা কি? সঠিক আনসার বলে ফেলো। ঘন কুয়াশা, কুয়াশা ও ধোঁয়া এক ধরনের ধোঁয়া, আর ওপরে সবকটি। আনসার করো 15টা। কী হবে আনসার? একদম সঠিক আনসার, প্রত্যেকের সঠিক একদম। অপশান নাম্বার বি। তাহলে ধোঁয়াশা কি? ধোঁয়াশা হচ্ছে ধোঁয়া এবং কুয়াশা। ধোঁয়াশা হচ্ছে ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণকে কী বলা হয়? ধোঁয়াশা বলা হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্মগ। ঠিক আছে, তাহলে স্মগ হচ্ছে কি? ধোঁয়া এবং কুয়াশা নিয়ে তৈরি হচ্ছে কি? ধোঁয়াশা। ওকে, অপশান নাম্বার বি।
এবার আমরা পেডাগজিক্যাল কোশ্চেনগুলো পড়বো। দেখো পেডাগজিক্যাল কোশ্চেনগুলো কী কী আছে, কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। চলো আনসার করো। দলবদ্ধ কাজের মাধ্যমে পরিবেশবিদ্যা শেখার জন্য নিযুক্ত ছাত্রছাত্রীদের সামাজিক ব্যক্তিগত গুণাবলী মূল্যায়নের জন্য নিচের কোনটি উপযুক্ত? অভিক্ষা, রেটিং স্কেল, মৌখিক পরীক্ষার কোনোটাই নয়। আনসার কী হবে? 16টা আনসার করো। তাহলে কি বলছে? দলবদ্ধ কাজের মাধ্যমে, অর্থাৎ দলগত কাজের মাধ্যমে পরিবেশবিদ্যা শেখার জন্য নিযুক্ত ছাত্রছাত্রীদের সামাজিক ব্যক্তিগত গুণাবলী মূল্যায়নের জন্য নিচের কোনটি উপযুক্ত? সেটা কী হবে আনসার? অপশন নাম্বার বি, রেটিং স্কেল। ভালো করে বোঝো তো রেটিং স্কেল জিনিসটা কি। রেটিং স্কেল মানে হচ্ছে কি, আমি তোমার প্রতি তোমার ব্যবহার, তোমার কাজে সন্তুষ্ট হয়েছি কি হয়নি সেটা বোঝা যায়। যেমন দেখবে আমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে যখন কোনো কিছু শপিং করি তখন দেখবে 5 স্টার 4 স্টার থাকে। কারণটা কি? 5 স্টার মানে কি আমি একদম স্যাটিসফাইড, 4 স্টার মানে আমি হালকা স্যাটিসফাইড, এরকম কিছু থাকে। তাহলে এগুলো হচ্ছে রেটিং স্কেল, অর্থাৎ আমি তোমার প্রতি কতটা সন্তুষ্ট সেটা কিন্তু স্টারের মাধ্যমে জানা যায়। বা দেখবে মাধ্যমিক পরীক্ষার সময় রেটিং স্কেল দেওয়া হয়, যেমন দেখো গ্রেডিং সিস্টেম রয়েছে A+, B+, C+, এগুলো হচ্ছে রেটিং স্কেল, অর্থাৎ গ্রেডিং মাধ্যম। তাহলে গ্রেডিং মাধ্যম বা রেটিং স্কেলের সাহায্যে কিন্তু যে শিক্ষার্থীরা তার সামাজিক ব্যক্তিগত গুণাবলী মূল্যায়নের জন্য এটি কিন্তু উপযুক্ত। ক্লিয়ার? অপশন নাম্বার বি। নেক্সট 17 নম্বর কোশ্চেন আনসার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বরটা আনসার করো। বলছে নিচের কোন তথ্যটিকে পরিবেশ অধ্যয়নের প্রকৃতি সমর্থন করে না? নিচের কোন তথ্যটিকে পরিবেশ অধ্যয়নের প্রকৃতি সমর্থন করে না, বা পরিবেশ শিক্ষার যে নেচার রয়েছে বা প্রকৃতি রয়েছে সেটির মধ্যে অন্তর্ভুক্ত নয়? অপশানগুলো বলছে শিক্ষার্থীরা কম ভুল করবে, অপশান বি শিক্ষার্থীরা কাজ করার মাধ্যমে শিখবে, অপশান সি বলছে শিক্ষার্থীরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে, অপশান ডি শিক্ষার্থীরা অন্বেষণ করার অনেক সুযোগ পাবে। বলে ফেলো কী হবে আনসার? প্রত্যেকে আনসার করো। একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার এ। কারণ জানি আমরা মানুষ মাত্রই ভুল হয়, কারণ শিক্ষার্থীরা যত বেশি ভুল করবে তত বেশি তারা শিখবে, তাই ভুল যত করবে তত বেশি শিখবে। আমি যদি প্র্যাকটিস না করি, কাজ করি না করি, তাহলে আমার মধ্যে ভুল হবে না, আর ভুল না হলে আমি শিখতে পারবো না। তাই ভুল যত হবে তত কিন্তু শিখবে। অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। 18 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে দেখো। মানচিত্র চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় দক্ষতাটি হলো, মানচিত্র চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় দক্ষতাটি হলো স্থান, দূরত্ব এবং দিক নির্দেশনের আপেক্ষিক অবস্থান বোঝার ক্ষমতা, আঁকতে পারার ক্ষমতা, কথা বলার দক্ষতা, আর কোনোটাই নয়। 18 নম্বর কোশ্চেন আনসার করো প্রত্যেকে দেখো 18 নম্বর কোশ্চেন। তাহলে মানচিত্র চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় দক্ষতাটি হলো কি? স্থান, দূরত্ব, দিক নির্দেশের আপেক্ষিক অবস্থান এবং বোঝার ক্ষমতা। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। তাহলে আমরা প্রত্যেকে জানি মানচিত্রে কি থাকে? স্থান থাকে, দূরত্ব থাকে, দিক নির্দেশ থাকে, সমস্ত কিছু কিন্তু মানচিত্রে দেখা যায়। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি দেখো, 19 নম্বর কোশ্চেন। একটি পরিবেশবিদ্যার ক্লাসে দলবদ্ধ কার্য সম্পাদনের জন্য নিচের কোন বিষয়টি মাথায় রাখা দরকার? বলছে একটি পরিবেশবিদ্যার ক্লাসে দলবদ্ধ কার্য সম্পাদনের জন্য মানে গ্রুপ ওয়ার্কের জন্য নিচের কোন বিষয়টি মাথায় রাখতে হবে? অপশন এ বলছে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, অপশন বি শিক্ষার্থীদের সমান সুযোগ দেওয়া, অপশন সি বলছে দামি উপকরণ ব্যবহার, অপশন ডি বলছে এ বি দুটোই। আনসার করো প্রত্যেকে। কী হবে অ্যান্সার? একটি পরিবেশবিদ্যার ক্লাসে দলবদ্ধ কার্য সম্পাদনের জন্য নিচের কোন বিষয়টি মাথায় রাখা দরকার? কী হবে অ্যান্সার? শিক্ষার্থীদের আগ্রহ অবশ্যই বাড়াতে হবে, শিক্ষার্থীদের সমান সুযোগ দিতে হবে, একদম কারেক্ট। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি। 19 সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি দুটোই কিন্তু প্রয়োজন। অপশন ডি হবে একদম কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আনসার করো। নিচের কোনটি পরিবেশবিদ্যা পাঠের সমস্যা হতে পারে? অর্থাৎ পরিবেশবিদ্যা পাঠের ক্ষেত্রে কোনটি সমস্যা? দেখো আনসার অপশানগুলো কি বলছে। শিখন অভিজ্ঞতা সংক্রান্ত সমস্যা হতে পারে, পরিবেশবিদ্যা পাঠের লক্ষ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, পরিবেশবিদ্যা পাঠের সমর্থক দৃষ্টিভঙ্গি সমস্যা হতে পারে, অপশন ডি সবগুলি। কী হবে অ্যান্সার? ওকে, প্রত্যেকের কারেক্ট, একদম সঠিক। অপশন নাম্বার ডি সবগুলি, ওপরের সবগুলি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের ডেলি মক টেস্টের আয়োজন করা হয়েছে। তো তোমরা যারা রেগুলার মক টেস্ট দিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের মক টেস্টে নিজের নামটাকে এনরোলমেন্ট করো এবং সারা দিন
সারাদিন তোমরা মক টেস্টের সুযোগ উপভোগ করো। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 50 টাকা, তাহলে কিন্তু এক্সাম পর্যন্ত তোমরা রেগুলার মক টেস্ট দিতে পারবে। দিনে অনেকগুলো আনলিমিটেড মক টেস্ট তুমি দিতে পারবে, একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চিন। আর তোমরা লাস্ট মুহূর্তে তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা শুধুমাত্র 400 টাকা পেমেন্ট করলে তোমরা লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর আমাদের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসের নোটস এবং এমসিকিউ নেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে তোমরা নোটস পেয়ে যাবে। সময় কম, তাই প্রত্যেকটা সাবজেক্টকে থ্রোলি পড়ার জন্য অবশ্যই নোটগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারাই আমাদের এই কোর্সের সুবিধা নিতে চাও, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 21 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো। 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে জ্বালানি সংরক্ষণ বিষয়ে শিক্ষাদানের সময় নিচের কোনটি ব্যবহার করা তোমার কাছে সবথেকে ভালো মনে হবে। তো তুমি একজন ক্লাস 5-এর একজন শিক্ষক, তুমি শিক্ষার্থীদেরকে কিভাবে জ্বালানি সংরক্ষণ করতে হবে সেটা শেখাতে চাইছো। নিচের কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? পাঠ্যপুস্তক, সহায়িকা পুস্তক, পোস্টার এবং সংবাদপত্র। আনসার করো 21-এরটা আনসার করো, একদম কারেক্ট। সঠিক আনসার হবে অপশান নাম্বার বি, সহায়িকা পুস্তক। অপশান বি সহায়িকা পুস্তক। কেন দেখো সহায়িকা পুস্তক? কারণ হচ্ছে সহায়ক পুস্তক মানে যেটা আমাদের হেল্পিং বুক বলি, সেই হেল্পিং বুকে কী থাকে? প্রচুর পরিমাণে ডেটা থাকে। বোঝা গেল? আমাদের যে পাঠ্য বই রয়েছে সেখানে ডেটাগুলো কিন্তু খুবই সীমিত থাকে, কিন্তু সহায়ক বইয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিস্তৃতভাবে লেখা থাকে, সেখানকার নলেজটা আরও বেশি বিস্তৃত। তাই সঠিক আনসার হবে অপশান নাম্বার বি, সহায়ক পুস্তক। চলো নেক্সট কোশ্চেন 22 নম্বর আনসার করো। পরিবেশে বিভিন্ন উপাদানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান, একমাত্র মানুষের সম্পর্ক আছে, কেবলমাত্র নিজ শ্রেণীর সঙ্গে সম্পর্ক আছে, ওপরের কোনোটাই নয়। আনসার করো। কী হবে আনসার? 22-এরটা প্রত্যেকে আনসার করো, একদম। তাহলে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আছে। আমাদের পরিবেশে যে সমস্ত উপাদানগুলো রয়েছে প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির কী রয়েছে? একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট 23 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনসার করো প্রত্যেকে। দেখো প্রশ্নটা ভালো করে দেখো, কি বলা হয়েছে যে পরিবেশবিদ্যায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ওপর। দেখো এখানে কি বলা হয়েছে যে পরিবেশবিদ্যায় অপশানে বলছে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অপশান বি বলছে সামাজিক বিষয়ক গবেষণার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অপশান সি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও সামাজিক বিষয়ক গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, সমান গুরুত্ব দেওয়া হয়েছে। অপশান ডি বলছে প্রকৃতপক্ষে পরিবেশবিদ্যার প্রধান বক্তব্য হলো প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা। কী হবে আনসার বলে ফেলো? 23-এরটা কী হবে আনসার? একদম কারেক্ট। সঠিক আনসার হবে প্রত্যেকের সঠিক অপশান নাম্বার সি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও সমাজ বিজ্ঞান বিষয়ক গবেষণা উভয়ের ওপরে গুরুত্ব দেওয়া। অপশান নাম্বার সি, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের ওপরে গুরুত্ব দিতে হবে এবং সামাজিক বিষয়গুলোর ওপরেও গুরুত্ব দিতে হবে। অপশান নাম্বার সি। নেক্সট 24 নম্বর কোশ্চেন আনসার করো প্রত্যেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বলছে শিক্ষার্থীদের মূল্যায়ন করার সময় নিচের কোন বিষয়টি পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকার করা উচিত নয়? অর্থাৎ তুমি যখন শিক্ষার্থীদের মূল্যায়ন করবে তুমি নিচের কোনটি করবে না। অপশান এ বলছে শিক্ষার্থীদের গুণগত কাজ সম্পর্কে মন্তব্য করা, এটা তো একদম ঠিক। শিক্ষার্থীদের কয়েকটি কাজের দিকে মনোযোগ দেওয়া। অপশান নাম্বার সি শিক্ষার্থীদের পূর্ববর্তী অভিজ্ঞতার রেকর্ডের সঙ্গে তুলনা করা। অপশান ডি কোনোটাই নয়। 24-এর আনসার করো, কী হবে আনসার? একদম সঠিক আনসার প্রত্যেকের অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। বলছে শিক্ষার্থীদের কয়েকটি কাজের ওপরে গুরুত্ব দেওয়া না, তোমাকে শিক্ষার্থীর প্রত্যেকটি কাজের ওপরে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্টের ওপরে গুরুত্ব দিতে হবে, শিক্ষার্থীর এভরি অ্যাসপেক্টের ওপরে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র কয়েকটি কাজের দিকে গুরুত্ব দিলে হবে না, অর্থাৎ কয়েকটি দিকে গুরুত্ব দিলে হবে না, প্রত্যেকটা জিনিসের ওপরে গুরুত্ব দিতে হবে। তাই সঠিক আনসার অপশান নাম্বার বি। অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট। চলো 25 নম্বর আনসার করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার ছাত্রছাত্রীদের শক্তির উৎস হিসাবে নিচের কোন খাদ্যগুলি আপনি খেতে বলবেন, যেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়? তো সেরকম খাদ্য কোনটি? শাক সবজি, গাজর, চা, জল, দুধ, ডিম, আলো, মাখন, ভাত, চা, জাম, তারপরে জল, বিট, হলুদ, চা, জল। আনসার করো। কোশ্চেনের কোয়ালিটিগুলো দেখছো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ভালো কোশ্চেন। তো তোমরা রেগুলার মক টেস্টগুলো দিলে কিন্তু তোমাদের প্রিপারেশন আরও বেড়ে যাবে। তাই মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 নাম্বারটা আমি বলছি 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো।
তাহলে দেখো এখানে কী হবে অ্যান্সার, একদম কারেক্ট, সেটা প্রত্যেকে সঠিক। অপশন নাম্বার কী হবে, বি। দুধ, ডিম, আলু, মাখন, ভাত এগুলো থেকে প্রচুর পরিমাণে আমরা কী পাবো, শক্তি পাবো। অপশন নাম্বার বি। চলো 26 নম্বর কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন আনসার করো প্রত্যেকে। বলছে পরিবেশ অভিক্ষাপত্রে বায়ুর উপাদান জানতে চাওয়া হলে কোনো শিক্ষার্থী উত্তর দেয় এটি ভৌত বিজ্ঞানের বিষয়, সুতরাং শিক্ষার্থীর বায়ু যে পরিবেশের বিষয় সে সম্বন্ধে ধারণা নেই। তো ক্লাসে কি করা হয়েছে, পরিবেশ বিজ্ঞানে একটা পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে বায়ু সম্পর্কে কোনো একটা প্রশ্ন এসেছিল। তো শিক্ষার্থী কিছু একটা লিখেছে যে এটা ভৌত বিজ্ঞানের বিষয়, এইটা লিখেছে আনসারে। তো তুমি কি মনে করবে যে শিক্ষার্থীর পরিবেশ বিষয় সম্পর্কে তার কোনো ধারণা নেই? অপশন বি বলছে পরিবেশের সঙ্গে ভৌত বিজ্ঞানের যে যথাযথ সম্পর্ক রয়েছে সে বিষয়ে সে ওয়াকিবহাল নয়। অপশন নাম্বার সি বলছে ওপরে দুটোই ঠিক। অপশন ডি কোনোটাই নয়। আনসার করো 26এরটা কী হবে অ্যান্সার, একদম কারেক্ট, অপশন নাম্বার সি একদম সঠিক আনসার। অপশন নাম্বার সি হবে আনসার, যে বায়ু যে পরিবেশের বিষয় সে সম্পর্কে তার ধারণা একদমই ছিল না। যদি ধারণা থাকতো তাহলে সে কিন্তু এই কথাটা বলতো না। দ্বিতীয়ত কি, পরিবেশের সঙ্গে একটা ভৌত বিজ্ঞানের যথাযথ সম্পর্ক রয়েছে, এটাও কিন্তু সে কিন্তু জানতো না। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট 27 নম্বর কোশ্চেন, প্রাথমিকে একজন শিক্ষার্থী পরিবেশের সঠিক সংজ্ঞা দিতে পারে। তাহলে কি বলছে, প্রাথমিক বিদ্যালয়ের বা প্রাথমিক ক্লাসের একজন শিক্ষার্থী পরিবেশের সঠিক সংজ্ঞা দিতে পারে, কিন্তু মাটিকে পরিবেশের অঙ্গ বলা যাবে কেন এর যথাযথ উত্তর দিতে পারে না। এক্ষেত্রে শিক্ষার্থীর বিষয় জ্ঞান হয়েছে, বিষয়ের ধারণা হয়েছে, বিষয়ের জ্ঞান ও ধারণা উভয় হয়েছে। অপশন নাম্বার ডি বিষয়ের জ্ঞান ও ধারণা কোনোটাই হয়নি। আনসার করো 27এরটা একদম কারেক্ট, সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার এ বিষয়ের জ্ঞান হয়েছে। যখন কোনো ব্যক্তির কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান হবে তারপরে কিন্তু ওই বিষয়টা সম্পর্কে তার সঠিক ধারণা জন্মাবে। তাহলে বোঝা গেল, তাহলে একজন শিক্ষার্থী যখন কোনো একটা জিনিসের সংজ্ঞা দিতে পারছে তার মানে কি, তার জ্ঞানমূলক দক্ষতা। আমরা জানি যে কোনো একটা জিনিসের সংজ্ঞা দিতে পারা মানে কি, তার জ্ঞানমূলক দক্ষতা। আর ধারণা মানে হচ্ছে কি বোধমূলক দক্ষতা। তার কিন্তু বোধ এখনো হয়নি, তার জ্ঞান হয়েছে কিন্তু বোধ হয়নি। বোধ মানে কি, সেটাকে ব্যাখ্যা করা, তুলনা করা, পার্থক্য করা, এগুলোকে বলছে বোধমূলক। তাহলে বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীর জ্ঞান হয়েছে কিন্তু কোনো রকম বোধ হয়নি বা ধারণা হয়নি। সঠিক আনসার অপশন নাম্বার এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, 28 নম্বর কোশ্চেন, অন্ধ শিক্ষার্থীকে পরিবেশবিদ্যা বিষয়ে মূল্যায়নের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা উচিত? তো তোমার ক্লাসে কিছু শিক্ষার্থী অন্ধ আছে, তো তুমি একজন পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে কোনটি করবে? যে জিনিসগুলো ঘ্রাণের মাধ্যমে বোঝা যায় সেই সব বিষয় থেকে প্রশ্ন করা যেতে পারে। অপশান নাম্বার বি স্পর্শের মাধ্যমে বোঝা যায় সেই বিষয়গুলি থেকে প্রশ্ন করা যেতে পারে, একদম কারেক্ট। অপশান নাম্বার সি যেসব বিষয় স্বাদ গ্রহণের মাধ্যমে বোঝা যায় সেই বিষয়গুলি থেকে প্রশ্ন করা যেতে পারে। অপশান নাম্বার ডি সবগুলি। তো কী হবে আনসার, প্রত্যেক আনসার করো, একদম কারেক্ট, সঠিক আনসার অপশান নাম্বার ডি ওপরের সবগুলি। ক্লিয়ার? অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। প্রাকৃতিক পরিবেশ বিষয়ে দক্ষতা সংক্রান্ত মূল্যায়ন থেকে জানা যায়। অর্থাৎ দক্ষতা মানে কি, দেখো দক্ষতা বলছে অ্যাপটিটিউড টেস্ট, যেটা বলছে অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ বিষয়ে দক্ষতা সংক্রান্ত মূল্যায়ন বা অ্যাপটিটিউড টেস্ট থেকে কী জানা যায়, শিক্ষার্থী প্রাকৃতিক চিত্র আঁকতে পারে কি না। বা দেখো আমরা জানি 4টে দক্ষতা রয়েছে শিশুর, জ্ঞান, বোধ, প্রয়োগ আর দক্ষতা। এই 4টে দক্ষতা ভালো করে তোমাদেরকে একদিন ক্লাসে করিয়ে দেবো। জ্ঞান, বোধ, প্রয়োগ আর দক্ষতা, এই 4টি দক্ষতা। তো দক্ষতার মধ্যে কোনটি পড়ছে? দক্ষতা মানে কি, যখন সে ছবি আঁকতে পারবে, কিছু অঙ্কন করতে পারবে, সেটা হচ্ছে দক্ষতা। শিক্ষার্থী প্রাকৃতিক চিত্র আঁকতে পারছে কিনা, প্রকৃতির জিনিসগুলো সঠিকভাবে চিনতে পারছে কিনা। যখন কোনো জিনিস চিনতে পারবে তার মানে হচ্ছে জ্ঞানমূলক। ভালো করে বোঝো, যখন কোনো জিনিস চিনতে পারবে মানে জ্ঞানমূলক। পর্যবেক্ষণ পদ্ধতিতে প্রকৃতির সঠিক বর্ণনা দিতে পারছে কিনা। কোনো জিনিস পর্যবেক্ষণ করে যখন কোনো কিছুর বর্ণনা দিতে পারবে সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে বোধমূলক, সেটা হচ্ছে বোধমূলক। বোঝা গেল? আর অপশান ডি দেখো, প্রাকৃতিক বিভিন্ন প্রক্রিয়ার সঠিক কারণ ব্যাখ্যা করতে পারছে কিনা। যখন কোনো জিনিস ব্যাখ্যা করবে সেটা হচ্ছে বোধমূলক। আর এটা হবে সঠিক আনসার কি, অপশান নাম্বার এ, যে দক্ষতা মানে কি, কোনো কিছু আঁকতে পারা। ঠিক আছে, অপশান এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
চলো 30-এর কোশ্চেন আনসার করো। 30-এর কোশ্চেন বলছে পরিবেশ বিষয়ে ধারণা এসেছে কিনা বোঝা যাবে যখন শিক্ষার্থী। তাহলে পরিবেশ বিষয়ে শিক্ষার্থীর কোনো বোধ হয়েছে কিনা বা ধারণা হয়েছে কিনা কীভাবে বোঝা যাবে? প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন জিনিসপত্র সঠিকভাবে চিনতে পারছে কিনা, প্রাকৃতিক বিভিন্ন প্রক্রিয়ার সঠিক ব্যাখ্যা দিতে পারছে কিনা, আর অপশন সি আর অপশন ডি কোনোটাই নয়। 30-এর আনসার করো। কী হবে আনসার? একদম কারেক্ট। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, উভয়। তাহলে এখানে কি বলছে যে পরিবেশ বিষয়ে শিক্ষার্থীর ধারণা হয়েছে কিনা, মানে প্রাকৃতিক বিষয় জিনিসপত্র সঠিকভাবে সে চিনতে পারছে কিনা, সে যে কোনো জিনিস দেখে চিনতে পারছে কিনা সেটা জানতে পারবে। অপশন বি বলছে সেগুলো ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ অপশন নাম্বার সি, অর্থাৎ ধারণা মানে কি বোধমূলক দক্ষতা। অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? তো টোটাল এই ছিল আজকের 30টা প্রশ্ন আমাদের মক টেস্ট থেকে। তো তোমাদের স্কোর কত হয়েছে জানাও। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন, একটা প্রশ্ন ছিল না যে তোমাদের পরীক্ষার মানে জন্য ইম্পর্টেন্ট না। তো রেগুলার কিন্তু তোমাদেরকে মক টেস্ট দিতে হবে, আর মক টেস্ট দেওয়ার জন্য আমাদের WB এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদেরকে মক টেস্টের আয়োজন করা হয়েছে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো, আমি যে নাম্বারটা বলছি সেই নাম্বারটা নোট করো, 9647300217, 9647300217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমার সঙ্গে যোগাযোগ করো, তোমাদেরকে রেগুলার মক টেস্টের আয়োজন করা যায়, সেখানে যুক্ত